দেখো, আমাদের ইন্ডিয়ান ফুটবল না অলওয়েজ একটু ব্যতিক্রমী চরিত্রের ধারাকেই বহন করে। এইবারে সেই ব্যতিক্রমী চরিত্রের ধারা একটু অন্য লেভেলে চলে গেছে। তার জন্য একটা ডেট আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 25 জুলাই। অবশ্যই ডিটেলসে কথা বলবো সেই নিয়ে, কিন্তু তার আগে আরও দু একটা ছোটো ছোটো ব্যাপার রয়েছে, শেয়ার করা দরকার। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এফসি গোয়ার একটা ম্যাটার। ব্রাইসন ফার্নান্ডেজ এফসি গোয়ার অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার, আর নেই। তার কন্ট্রাক্ট শেষ এবং সে নতুন ক্লাব চেন্নাইন এফসিতে 2 বছরের চুক্তিতে সই করেছে। খুব স্বাভাবিক ব্যাপার, সেটা কমপ্লিট হয়েছে। ক্লিফোর্ড মিরান্ডা সেখানে কোচ। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে জল ঘোলা কেন হয়েছে? এফসি গোয়ার হঠাৎ করে এরকম একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট কেন? কেন অতগুলো পয়েন্ট এফসি গোয়া মেনশন করতে গেল? তার ডিটেলিংই বা কী কী রয়েছে? দেখো, প্রথম কথা, এফসি গোয়া যেটা বলেছে যে ব্রাইসনের জন্য আচ্ছা খাসা অফার তারা রেডি করে রেখেছিল, প্লেয়ারকে জানানোও হয়েছিল এবং সেটা নিয়ে কথাবার্তাও চলছিল। কিছুদিন আগে পর্যন্ত এফসি গোয়া জানতো যে ব্রাইসনের কাছে কোনো রকম অফার নেই, কিন্তু কয়েকদিনের মধ্যে পুরো সিস্টেম পরিবর্তন হয়ে গিয়ে সে চেন্নাইন এফসিতে সই করছে। সে যে চেন্নাইন এফসিতে সই করছে এটা নিয়ে এফসি গোয়ার কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে তার সিগনেচারটা হচ্ছে এটা নিয়ে এফসি গোয়ার আপত্তি রয়েছে। কী কী বিষয়ে তারা পয়েন্ট করছে? না, প্রথমেই বলছে যে তার এজেন্ট যেভাবে একটা ফ্যাব্রিকেটেড একটা ওয়ার স্টার্ট করে দিয়েছিল, মানে ট্রান্সফার ওয়ার স্টার্ট করে দিয়েছিল, এখানে এফসি গোয়ার আপত্তি রয়েছে। এবং সেখানে এফসি গোয়া ঢুকতে চায়নি সেই ট্রান্সফার ওয়ারে, সেটা চেন্নাইন এফসিকে জানিয়ে দেওয়া হয়। তার কাছে যে অফার ছিল এফসি গোয়ার তরফ থেকে, সেটা বিভিন্ন জায়গাতে রঙিয়ে চড়িয়ে সে অফারকে বাড়ানোর খেলা তার এজেন্ট খেলেছে এবং ফাইনালি তার সিগনেচার চেন্নাইন এফসিতে হয়েছে। এই জিনিসটা নাকি ফুটবলের জন্য একদম ঠিক নয়, 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এফসি গোয়া ব্রাইসনের কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেও তার কিন্তু ইনজুরি রিলেটেড যে প্রবলেম ছিল, সেখান থেকে রিকভারির যে প্রসেস ছিল, সব খরচাপাতি কিন্তু এফসি গোয়া করেছে, যেটা কিন্তু কন্ট্রাক্টে ছিল না। এফসি গোয়া ব্রাইসনকে ছোটোর থেকে চেনে, তখন থেকে তার এজেন্টও চেনে না, সেখান থেকে তার উঠে আসা এবং ব্রাইসনের যাতে ভালো হয় সেটা বারবার এফসি গোয়া চেষ্টা করেছে। সেই অনুযায়ী তার কাছে অফারও ছিল কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেওয়ার। এই সব কিছু একদম নিয়ম মাফিক এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে বাদশাদে তার এজেন্টের যে ভূমিকা এবং তাকে ম্যাক্সিমাম ভ্যালুতে একটি ক্লাব পাইয়ে দেওয়া এবং এত কিছু বলার পর এফসি গোয়া জানিয়ে দেয় যে এই বক্তব্যে যদি ক্লাব না, সরি, প্লেয়ার এবং তার এজেন্টের কোনো মনে হয় যে না এগুলো ভুল বক্তব্য, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে। আমাদের কাছে যা কিছু নথি রয়েছে আমরা পাবলিকলি জানিয়ে দেবো, পাবলিক এবার সেটা বুঝে নেবে। আর শেষকালে অবশ্যই এফসি গোয়ার তরফ থেকে ব্রাইসনকে ওয়েল উইশ করা হয়েছে যে তুমি ভালো করে খেলো ভাই, কিন্তু ভবিষ্যতে এটাও তারা জানিয়ে দিয়েছে যে এই ধরনের কোনো রকম ফ্যাব্রিকেটেড ট্রান্সফার ওয়ার সেখানে কিন্তু এফসি গোয়া নিজেদেরকে পুশ করবে না, নিজেদেরকে ঢোকাবে না। এবার ব্যাপার হচ্ছে যে এটা নিয়ে বিতর্ক কেন? দেখো, নাম্বার 1 ব্যাপার হচ্ছে যে এফসি গোয়া মনে করছে যে এরকম যদি চলতে থাকে তাহলে 1 নম্বর ক্লাবের সাথে প্লেয়ারদের যে লয়্যালটি রয়েছে, এই যে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরও তার ইনজুরি রিকভারি যা কিছু খরচাপাতি করেছে একটি ক্লাব, সেটা ভবিষ্যতে বিভিন্ন ক্লাবে অ্যাফেক্টেড হতে পারে। যে একটা প্লেয়ারের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, ছেলেটাকে আমরা অল্প বয়স থেকে চিনি, অনেক দিন হলো ক্লাবে খেলেছে, চলো তাকে সারানোর খরচাপাতি দেওয়া হোক, সে আমাদের ক্লাবেই থেকে যাবে। কিন্তু সে থাকলো না, তাহলে একটা লয়্যালটির প্রশ্ন এসে যাবে। আগামী দিনে কিন্তু আস্তে আস্তে ক্লাবগুলোও নিজেদের হাত গুটিয়ে নিতে পারে যে এরকমটা না করলেই ভালো, যখন সই হবে তখন থেকে আবার তার প্রসেস শুরু হবে। এটা হয়তো একটা আশঙ্কার জায়গা। 2 নম্বর আশঙ্কার জায়গা যে আমাদের ইন্ডিয়ান ফুটবলের মার্কেটটা অলরেডি ইনফ্লেটেড, তার এফেক্ট কিন্তু আমরা ইন্ডিয়ান ফুটবলে দেখে নিয়েছি। এখন প্রত্যেকটা ক্লাব কিন্তু কস্ট কাটিংয়ের রাস্তায় রয়েছে, যে যতটা কমের মধ্যে একটা প্লেয়ারকে ভালো স্যালারি দিয়ে খেলানো যেতে পারে, যে কম হলেও মোটামুটি তার সেটা জাস্টিফাইড একটা স্যালারি, সেখানে দাঁড়িয়ে এই ধরনের ইনফ্লেশন সেটা কিন্তু ক্ষতি করবে। যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি তাহলে দেখবো যে প্রথমেই যে এজেন্টের দোষটা কোথায়। একজন এজেন্ট চাইবে তার প্লেয়ার যাতে সে একটি ভালো ক্লাব পায়, সেই কারণেই তো একটি এজেন্টের আন্ডারে একটি প্লেয়ার রয়েছে, তার ভালো ক্লাবের দরকার অথবা তার ভালো স্যালারির দরকার। কারো রয়েছে যে আমি একটা পপুলার ক্লাবে খেলতে চাই, স্যালারি আমি সেখানে একটু কম্প্রোমাইজ করে নিতে পারি, বাট আমি ধরো মোহনবাগান, ধরো ইস্ট বেঙ্গল, ধরো কেরালা ব্লাস্টার্স, ধরো বেঙ্গালুরু এফসি, মানে যাদের ফ্যান ফলোয়িং রয়েছে, যে ঠিক আছে আমাকে নিয়ে প্রচুর ফ্যানরা এনগেজ থাকবে, আমি একটা বড় ক্লাবে খেলবো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু হলে আমি একটা লিগাসির পার্ট হতে পারবো। তো সেই এজেন্টের কাজই হচ্ছে প্লেয়ারের সেই যে ড্রিম রয়েছে সেটাকে ফুলফিল করা।
অথবা সে ধরে নাও একটি ক্লাবে পাচ্ছে 50 লাখ টাকা স্যালারি, সে এজেন্টকে বললো তুমি এমনভাবে চেষ্টা করো যাতে আমি অন্তত 80 লাখ টাকা স্যালারি পাই, তাহলে সেই এজেন্টের কাজ হচ্ছে 80 না হলে অন্তত 75 লাখ তাকে পাইয়ে দেওয়া। কিন্তু এখানে এজেন্টের ভুলটা কোথায়? একটি ক্লাবকে গিয়ে সে অফার করছে যে দেখো অন্য একটি ক্লাব তাকে 70 লাখ দিতে রাজি আছে, তোমার ক্লাবে কিন্তু 80 প্রথমে চাইলেও এখন 75-এ সে খেলে দেবে। এখানে এজেন্টের ভুলটা কোথায়? এইভাবেই তো গোটা ফুটবল ওয়ার্ল্ডে এইভাবেই কিন্তু প্লেয়ার ট্রান্সফার হয়। হ্যাঁ, হয়তো আমরা বলতে পারি যে আমরা মানে প্রথম বিশ্বের দেশগুলোর সাথে এখানে নিজেদেরকে কম্পেয়ার করতে পারি না, কিন্তু একটা প্রফেশনাল প্লেয়ার তার কিন্তু প্রফেশনাল কেরিয়ারে টাকা উপার্জনটাই সব। কারণ তারপরে সবাই কোচিংয়ে আসবে না, সবাই কমেন্ট্রিতে আসবে না, এলেও সেখানে বিরাট যে স্যালারি তা নয়। আগেকার মতো অবস্থা নেই যে অ্যামেচার ফুটবলের মতো আমি একটা ক্লাবের হয়ে খেললাম, আমার স্পোর্টস কোটাতে একটা সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের চাকরি হয়ে গেল, লাইফ আমার সেটেল হয়ে গেল, পেনশন আমি সারা জীবন পাবো, ফ্যামিলির কোনো রকম প্রবলেম হবে না। আজকের দিনে সেটা নেই। তো একটা প্রফেশনাল প্লেয়ারের কাজই হচ্ছে যে আমি ম্যাক্সিমাম স্যালারিটা আর্ন করে নেবো আমার যতটুকু প্রফেশনাল কেরিয়ার রয়েছে সেখানে। তাহলে সে যখন তার এজেন্টকে পুশ করছে আমার ব্যাটারের স্যালারি দরকার, আমি জানি না এখানে অন্ততপক্ষে একজন এজেন্ট বা একটা প্লেয়ারের দোষ কী রয়েছে। হ্যাঁ, এফসি গোয়ার যে পয়েন্ট অফ ভিউ রয়েছে সেটা হচ্ছে পুরোটা ইমোশনাল গ্রাউন্ড, পুরোটাই হচ্ছে লয়্যালটির গ্রাউন্ড, যে ভাই আমি তোমাকে ছোটোর থেকে বড় করেছি, আমি তোমাকে একটা এক্সপোজার দিয়েছি, তুমি আমার ক্লাবের হয়ে এত ভালো একটা মোমেন্টস কাটিয়েছো, তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার তো একটা লয়্যালটি রয়েছে, তোমার তো একটা কৃতজ্ঞতাবোধ রয়েছে, তুমি সেটুকু পে করো। সেটা পে না করে তুমি আরও বেশি স্যালারির জন্য এরকম এজেন্টকে দিয়ে খেলা খেলাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? দেখো আজকের দিনে দাঁড়িয়ে যেটা বললাম যে প্রফেশনাল ফুটবলারদের কাছে টাকাটাই শেষ কথা, আমার পার্সোনালি মনে হয় না যে স্পোর্টসে এই রকম ইমোশন, এই রকম লয়্যালটির ব্যাপার খুব একটা টেকনিক্যাল জায়গাতে আসে বলে, বা টেকনিক্যাল গ্রাউন্ডে দাঁড়ায় বলে, লজিক্যালি দাঁড়ায় বলে। বাকি তোমাদের যা কিছু মনে হয় এই বিষয়টাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে থাকো। এর পরের যে ব্যাপারটা বলার রয়েছে সেটা কিন্তু যেটা দিয়ে শুরু করলাম, ইন্ডিয়ান ফুটবলে ন্যাচারালি প্রতিবার একটু অন্যরকম চরিত্রের আভাস মেলে। এইবারে কি হচ্ছে, ডুরান্ড কাপে সেই আবারও সেম গ্রুপে মোহনবাগান, ইস্টবেঙ্গল, সেই নিয়ে বলার কিছু নেই। আইএসএল থেকে মাত্র 5টি টিম রয়েছে, কিন্তু এবারে যেটা আরও আকর্ষণীয় হচ্ছে যে সেই ম্যাচ দিয়ে মানে ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু হচ্ছে, ডার্বি দিয়ে সিজন শুরু হচ্ছে। তো এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের দৈনন্দিন এই যে একটা নিজেদেরকে ব্যতিক্রমী চরিত্র হিসেবে তুলে ধরার প্রবণতা, তার একটা লেটেস্ট এক্সাম্পল। প্রথম ম্যাচ ডার্বি, মানে প্রথমেই হাইপটাকে একদম ওপরে তুলে দাও, তারপর ধপাস করে নিচে পড়ে গেলেও কোনো কিছু এসে যায় না। আর সবচেয়ে বড় কথা, 25 জুলাই হচ্ছে ডার্বি। ইস্টবেঙ্গল মোহনবাগান এখনও অবধি কোচই অ্যানাউন্স করেনি, আমরা জানি কারা কোচ হবে, কিন্তু কোচই অ্যানাউন্স করেনি, প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না, বহু প্লেয়ারের কন্ট্রাক্ট এক্সটেনশন অন হোল্ড। বিদেশি প্লেয়াররা যে আসবে তাদের এখন অবধি ছাড়পত্র পাওয়া যায়নি, কারণ আইএসএল এর যে চুক্তি, অর্থাৎ ক্লাবগুলোর সাথে এআইএফএফ এর যে চুক্তি, সেই চুক্তি এখনও কমপ্লিট হয়নি। তো ক্লাবগুলো এখনও বিদেশিদেরকে আনার মতো কোনো সিচুয়েশনে গিয়ে রিচ করেনি। ডার্বিটা খেলবে কারা ভাই? সিএফএল এর টিম নিয়ে ডার্বি খেলাবে? এটা আমাদের ইন্ডিয়ান ফুটবলেই পসিবল, আমাদের ইন্ডিয়ান ফুটবলেই পসিবল, আর কোথাও পসিবল না। এর পরের যে বিষয়টা সেটা হচ্ছে আনোয়ার আলী, তার সিএস এর একটা ভার্ডিক্টের ডেট পাওয়া গেছে, মানে ভার্ডিক্ট ইন দ্য সেন্স সেদিনকে কিছু একটা বেরিয়ে আসবে। আমরা সবাই জানি যে এটা 2 বছর ধরে ঝুলে রয়েছে, এবার এটা মিটে গেলে খুব ভালো, তাহলে বারবার করে ঘুরে ফিরে আসে না, আর ঘুরে ফিরে এলে ও সেই রকম হয়েছিল, হ্যাঁ মনে আছে মনে আছে, হয় না, মানে এরকম চলতে পারে না, এটা এটা শেষ হওয়া দরকার রয়েছে। এবার যেটা দিয়ে ভিডিও শেষ করব সেটা হচ্ছে একটা রুমার, সেই রুমার অলরেডি বোধহয় সবার জানাই হয়ে গেছে, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে একজন আর্জেন্টাইন একজন ফরওয়ার্ড আসতে পারে, তার নাম হচ্ছে এনজো লোপেজ। এনজো লোপেজের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা নাকি শুরু হয়েছে, তার আসার সম্ভাবনা তৈরি হয়েছে। 28 বছর বয়সে একজন সেন্টার ফরওয়ার্ড, তার ভাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে, রোমানিয়াতে টপ টিয়ার লিগে সে ফুটবল খেলেছে, ভালো একজন প্লেয়ার, ফিজিক্যাল এবিলিটি খুব ভালো, হাইটটা একদম ঠিকঠাক, এবং মোটামুটি দেখো এই যে সাউথ আমেরিকান প্লেয়াররা রয়েছে এরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে এসে সফল, মানে সেটা আই লিগ টাইম হতে পারে বা তার আগের টাইম হতে পারে, ইভেন এই মডার্ন টাইম হতে পারে, তারা কিন্তু সফল, তারা ওখান থেকে এসে খুব সাকসেসফুলি আমাদের এখানে ফুটবলটা খেলেছে। এবং আর্জেন্টাইন স্ট্রাইকার সে যদি ফাইনালি ইস্ট বেঙ্গলে আসে এবং ইউসুফ এজেজারিও যদি থাকে, তো কম্বিনেশন কিন্তু ভালো জমবে। দুজন পুরো ডিফারেন্ট কাইন্ডের স্ট্রাইকার, এজেজারি যে একদমই টিপিক্যাল বক্স স্ট্রাইকার, সেখানে এই এনজো লোপেজ কিন্তু একটু নিচের দিকে নেমে এসে
খেলা তৈরিও করে, উইংয়েও খেলতে পারে, সেকেন্ডারি স্ট্রাইকারও হতে পারে। সো একটা ভালো চয়েস আপাতত দেখে মনে হচ্ছে। তবে ফাইনাল কল কিন্তু অ্যান্থনি লোপেজ হাবাস তিনিই নেবেন। দেখা যাক তিনি এই এনজো লোপেজকে চুজ করেন, না তার চিন্তাভাবনাতে বা তার লিস্টে অন্য কোনো নাম রয়েছে, সেই নাম ফাইনালি ইস্টবেঙ্গলে আসে। বাকি সব কিছু নিয়ে তোমাদের ওপিনিয়ন অবশ্যই শেয়ার করে জানাতে থাকো। আমার গলা বলা ধরে গেল, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।